জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সভায় ভারমুক্ত করা হলো তারেক রহমানকে। এর মাধ্যমে দলের সর্বোচ্চ পদে তারেক রহমান অধিষ্ঠিত হলেন। একই সঙ্গে ইসির অনুরোধে তারেক রহমানের পূর্ব ঘোষিত উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করা হয়েছে। রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান করা হয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মহাসচিব বলেন, দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হতে পারে। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে পূর্ব ঘোষিত উত্তরবঙ্গের কর্মসূচি বাতিল করা হয়েছে। 2001 সালের জাতীয় নির্বাচনে মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশ ঘুরে বেড়ান। সেই নির্বাচনী প্রচারণায় তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন। 2002 সালে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব করা হয়। এরপর 2009 সালে 8 ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিলে তারেক রহমানকে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয়। 2018 সালে 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। গেল বছরের 25 ডিসেম্বর 17 বছর পর দেশে আসেন তিনি। 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যান। এর 10 দিন পর চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য এবং বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। সৌজন্য সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এর আগে বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় নির্বাচনে কুমিল্লা 4 আসনে একে অপরের মনোনয়ন বাতিল চেয়ে পাল্টাপাল্টি আবেদন করেছেন এনসিপির প্রার্থী হাসান আব্দুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার আপিল আবেদনের শেষ দিনে আবেদন করেন এই দুই প্রার্থী। এদিন দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফেনী 3 আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আবেদন করে জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক। এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এদিকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন পড়ে 141টি। এ নিয়ে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে 610টি। আবেদন করতে সকাল থেকে নির্বাচন কমিশনে ভিড় করেন প্রার্থীরা। শুক্রবার বিকেল 5টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও রাতেও প্রার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। তফসিল অনুযায়ী শনিবার থেকে আপিল আবেদনের নিষ্পত্তি শুরু করবে কমিশন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত হওয়া নিয়ে ইসি রহমানুল মাসউদের দাবি সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ দপ্তর। এর আগে সকালে ইসি মাসউদ গণমাধ্যমকে জানান, আপিল বিভাগের আদেশেই পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে ইসি গেল বছরের 4 সেপ্টেম্বর এ সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হয়। তাতে
সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ওই গ্যাজেটের এই 2টি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে ইসির গ্যাজেটের অংশটুকু আইন বহির্ভূত ঘোষণা করেন আদালত। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন 2টি আগের মতো পুনর্বহাল করে গ্যাজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। এরপর গেল 24 ডিসেম্বর পাবনার আসন 2টি নিয়ে আগের সীমানা বহাল রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। এদিকে বিকেলে নির্বাচন কমিশন ভবনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফের সঙ্গে বৈঠক করেছেন ইসি সচিব আখতার আহমেদ। শুক্রবার বিকেলে 4:30টার দিকে কমিশনে আসেন অ্যাটর্নি জেনারেল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে বের হন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তবে কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি কেউই। ধারণা করা হচ্ছে পাবনার 2 আসনে সীমানা বিন্যাস নিয়ে জটিলতা ও হাইকোর্টের দেয়া রায় বাস্তবায়নে আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন তারা। রাজনৈতিক নেতাদের হত্যায় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় জানিয়ে নির্বাচনের সময় সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সরকারকে সক্রিয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দলের মহাসচিব। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারাই চাইছে ধীর গতিতে আগামী নির্বাচন হোক, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আগের সরকারের সময় থেকে গুপ্ত রাজনীতি করার সংগঠন এখন সুফল ভোগ করছে। রাজধানীতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে যোগ দিয়ে নজরুল ইসলাম খান জানান, শিগগিরই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দেশে গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই, কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে। এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। শুক্রবার সকালে শ্রদ্ধা শেষে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আরও বলেন, স্বামী, সন্তান, সন্ততি, বাড়ি সব হারিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে যাননি। দ্রুতই দেশে গণতন্ত্র ফিরে আসবে এমন আশাবাদ জানিয়ে ইউট্যাবের নেতারা বলেন, আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার 1 ইঞ্চি জমি নাই, 1 ইঞ্চি মাটি নাই, এই দেশের মাটি আমার জায়গা, এই দেশের মানুষ আমার সন্তান। সেরকম ব্যক্তি, দেশপ্রেমিক নেত্রী আমাদের ছেড়ে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার তৎপর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ময়মনসিংহে মাজার পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, 2-1 লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বললেও এখনও সকল রাজনৈতিক দলের জন্য তা সমান আছে। শুক্রবার সকাল 10টায় ময়মনসিংহের বুড়া পীরের মাজার পরিদর্শনের পর গেল বছরের জানুয়ারিতে হামলা ভাঙচুরের শিকার হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজার পরিদর্শন ও মোনাজাত করেন প্রেস সচিব। পরিদর্শন শেষে মাজারে হামলার নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ। মাজারের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে, মাজারের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড 2-1 কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। আমরা চাই সবাই দল বলে যে আমরা গণভোটে হা ভোট দিব এই জন্য যে আমরা যাতে বাংলাদেশ আর ফ্যাসিস্ট কোনো রাজত্বের কায়েম না হয়। 1 বছরেই সব সংস্কার হলে নির্বাচিত সরকার 5 বছর কেন নেয়, এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সাথে সম্পৃক্ত 6টি প্রস্তাব নিয়েই জুলাই সনদ করেছে। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সম্মেলনে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো নিয়ে এই সনদটা করা হয়েছে। তার অর্থ এই না মিডিয়া, হেলথ এগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। সাভারের ইটভাটাকে নিয়ন্ত্রণে রাখা, জিরো সয়েল বাস্তবায়ন করা, উন্মুক্ত স্থানে বর্জ্য না পোড়ানো এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে না রাখা। 5 নম্বর হচ্ছে গাড়ি থেকে কালো ক্ষতিকর ধোঁয়া। এইটা যদি আমরা আগামী 3 বছরের মধ্যে বন্ধ করতে পারি, আমি আপনাদেরকে বলছি 3 বছরের মধ্যে বাংলাদেশের বায়ু দূষণের পরিমাণ SPM 150-এ নামিয়ে আনা সম্ভব। চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক হত্যাকাণ্ড সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে রাউজানে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হলেও আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি চিহ্নিত গোষ্ঠী ধারাবাহিকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। তিনি আরও অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র প্রবেশ করছে। এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বিএনপি যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের পক্ষ থেকে আগামী 20 তারিখের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে তিনি আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছেন বলেও জানান। যদি ছত্রছায়া না থাকে তাহলে কি তারা বিচরণ করতে পারে? তারা অবাধে ঘোরাফেরা করতে পারে? এবং বিএনপির ছত্রছায়া তো শুধু না, প্রশাসনিক ছত্রছায়াও আমার বলতে হবে। যেটা আপনাদের বলেছি, বাস্তবে আমাকে এটা আনঅফিসিয়ালি জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হবে 20 তারিখে।
যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক শুল্ক 20% কমানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে তিনি বর্তমান 20% পারস্পরিক শুল্ক হার কমানোর প্রস্তাব দিলে তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। চট্টগ্রামে 350 ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এক এএসআই সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 4 দিন পর ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশের চাকরিচ্যুত এক এএসআই এর নেতৃত্বেই ঘটে ছিনতাইয়ের ঘটনা। এসব স্বর্ণ বৈধ কিনা তা নিশ্চিতে পুলিশের তদন্ত অব্যাহত আছে। গেল রোববার চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ডিবি পরিচয়ে তল্লাশির নামে অস্ত্রের মুখে 35টি স্বর্ণের বার ছিনতাই করা হয়। দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 19 জনকে আটক করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র সরবরাহের চেষ্টায় ডিজিটাল ডিভাইস সহ আটক করা হয় 6 জনকে। নওগাঁয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 জন মূল হোতা সহ 8 জনকে আটক করা হয়। সকাল 8:30টার দিকে শহরের নীলসাগর হোটেল এবং পোরশা রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 11টি মোবাইল, নগদ 37,948 টাকা উদ্ধার করা হয়। এদিকে টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁস চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস চক্রের একজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তার দেয়ার তথ্যের ভিত্তিতে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। অবশেষে হস্তান্তর হলো ফার্ম গেটের ঐতিহাসিক আনোয়ারা উদ্যান। বিকেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে মাঠটি হস্তান্তর করা হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আনোয়ারা উদ্যান ছাড়াও রাজধানীর 138টি মাঠের উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। উত্তরা এলাকার মাঠগুলো তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও মিরপুর ও মোহাম্মদপুরের মাঠগুলো বেহাল বলে জানান তিনি। অপরাধ নিয়ন্ত্রণে মাঠের ফটক খোলা ও বন্ধের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। এইভাবে জনগণের সবার অ্যাক্সেস আমরা নিশ্চিত করতে পারি, সেরকম কিছু স্পেসিফিক ইস্যু স্পেসিফিক মাঠ অনুযায়ী আছে, সেগুলো আমরা সমাধান করছি। এটা যেন শুধু টেবিল চালাচালির মাঝখানে অন্যরা দখল করে না নেয়, তো সেই কারণে এই স্টিয়ারিং কমিটির সাথে এক ধরনের নাগরিকদের পক্ষ থেকেও 4-5 জন প্রতিনিধি থাকবেন। তারা মিলে এটাকে রক্ষণাবেক্ষণ পুরো 138টি উত্তরের এগুলোকে স্টিয়ারিং কমিটি প্রতি মাসে একবার বসবেন, সেটা দেখাশোনা করবেন। কুমিল্লার দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ, চট্টগ্রামের মিরসরাই ও মুন্সিগঞ্জের নিমতলী ও শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 35 জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। দুপুরে দাউদকান্দির বানিয়াপাড়ায় বাস, অটোরিকশা, মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ মারা গেছেন অন্তত 4 জন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 12 জন। শুক্রবার রাত 3টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 7 জন। ফেনী নদীর সেতুর এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত হয় এক নৌবাহিনীর সদস্য সহ অন্তত 7 জন। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের থেমে থাকা পণ্যবাহী ট্রাকে বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন 15 জন। এছাড়া সন্ধ্যার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় নিহত হয় 2 মোটর সাইকেল আরোহী। এদিকে ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের বাস তুর্নিপাড়া ইউট্রানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বিপরীত লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস যাত্রীবাহী বাসটির সাথে ধাক্কায় ঘটনাস্থলে 2 জন নিহত হন। ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও কাটেনি সিলিন্ডার গ্যাসের সংকট। দোকানগুলোতে সিলিন্ডার থাকলেও বেশিরভাগই রয়েছে খালি। এছাড়া কিছু জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। রাজশাহীতে গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়তি দাম দিয়েও এলপি সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা। বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে বিক্রি। বরিশালেও রয়েছে গ্যাসের তীব্র সংকট। বরিশাল নগরীতে যেখানে প্রতি মাসে 12 কেজি সিলিন্ডারের চাহিদা থাকে 70 থেকে 80 হাজার, সেখানে এখন সরবরাহ অর্ধেকেরও কম। ময়মনসিংহেও সিলিন্ডার গ্যাসের সংকট কাটেনি। যাও 2-1 জায়গায় মিলছে, তাও বিক্রি হচ্ছে কোম্পানি নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 300 টাকা বাড়তি দরে। এদিকে গ্যাসের এমন সংকটকে কৃত্রিম সংকট দেখিয়ে পরিবেশকদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। হবিগঞ্জের লাখাইয়ে সাবেক 2 ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশে জানায়, জমি দখলকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আলাল মিয়া ও শাহাব উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টা খানেকের সংঘর্ষে হিরাজ মিয়া নামে 1 জন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা জাজিরার মুলাই ব্যাপারী কান্দি গ্রামের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বসত ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশে জানায়, উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব। বৃহস্পতিবার ভোররাতে ওই বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে পুরো বসত ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 2 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে 12 বছর বয়সী এক কিশোর। বৃহস্পতিবার শেষ রাতে বড় ঘোফ ইউনিয়নের অমজাখালীর উপকূলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে 11 জন জেলে ছিলেন। ট্রলারটি ডুবে গেলে 8 জন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 3 জন। নিহতরা হলেন ট্রলারের মাঝি অমজাখালী এলাকার এহসান এবং আলী আকবর ড্রেল এলাকার লেড়ু। তবে এখনও সন্ধান মেলেনি 12 বছরের কিশোর মোহাম্মদ ফয়সালের। সপ্তমবারের মতো চট্টগ্রামে চলছে ব্যতিক্রমী বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে এই উৎসব। নগরের জামাল খান মোড়ে ফুটপাতে 11টি স্টলে টেবিলে সাজানো রয়েছে বই। দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। উৎসবে যে কেউ একটি বই রেখে পছন্দের অন্য একটি বই নিয়ে যেতে পারছেন বিনামূল্যে। এতে শিশু কিশোরদের সাথে একাত্ম হয়েছে অভিভাবকরাও। গল্প, উপন্যাস, জীবনী, কবিতা, জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের পাশাপাশি স্টলে আছে একাডেমিক বইও। দেশের 12টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চুয়েটে দিনব্যাপী ট্রাইসেন্ড প্রকৌশল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 9টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও প্রকৌশল শিল্প খাতের উদ্যোক্তারা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রকৌশল খাতের বিদ্যমান সমস্যা ও তার বাস্তব ভিত্তিক সমাধান উপস্থাপন করেন। উন্নত যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, টেকসই নির্মাণ ও পরিবেশ সুরক্ষা নিয়ে বিভিন্ন ধারণাপত্র তুলে ধরেন অংশগ্রহণকারীরা। বিজ্ঞান ও প্রযুক্তি খাত এগিয়ে না গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি ও বাণিজ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিল্প খাতের উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ তৈরি করে বলে মত প্রকাশ করেন বক্তারা। এ সময় প্রকৌশল শিক্ষায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সিলেবাসকে যুগোপযোগী করার দাবি জানান সংশ্লিষ্টরা। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিএফডিসিতে ছায়া সংসদ অংশ নেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। প্রধান অতিথি নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি মানুষের আস্থা ফিরিয়ে আনে। এ সময় নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গ্রহণযোগ্য নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে নির্বাচনী নানা রকম তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু অকারণে যদি তারা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে তাহলে সেই ভেস্টেড গ্রুপ কিন্তু তারা নানা রকম অপতৎপরতা চালাতে পারে। তাই নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে আগামী নির্বাচনকে যাতে কোনোভাবে সুন্দর সার্থক করা যায় সে ধরনের পথ থেকে যাতে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিস্ট বিরোধী দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সে ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত হবে না। আমরা যখন ভোট দিই তখন খালি মার্কা দেখে ভোট দিয়ে দিই আমাদের জনগণ, তখন কিন্তু ম্যানিফেস্টো দেখে ভোট দিই না। আমরা প্রত্যেকে ট্রান্সপারেন্টলি ম্যানিফেস্টো দেখে যে এই ক্যান্ডিডেট মার্কা যাই হোক না কেন সে ম্যানিফেস্টো মেনে চলবে না, তার অতীত ইতিহাসও ম্যানিফেস্টোতে নাই যে এই ম্যানিফেস্টো তারা দিয়েছে সেই ম্যানিফেস্টোগুলি আমরা মেনে চলব। সেখানে যদি তারা না মানে ম্যানিফেস্টো যদি আমরা দেখি তাহলে আমরা মার্কা দেখে দেব না, আমরা ওই ব্যক্তিকে দেখে দেব। রাজধানীর বিজয় সরণের সামরিক জাদুঘরে গেট টুগেদারের আয়োজন করেছে বাংলাদেশ গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজি সোসাইটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী 10 এবং 11 জানুয়ারি 31তম সায়েন্টিফিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মেলনে দেশি বিদেশি চিকিৎসকরা নতুন নতুন গবেষণা এবং উদ্ভাবনী নিয়ে আলোচনা করবেন। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে চলেছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল, যেখানে থাকছে এক্সাইটিং সব ফান অ্যান্ড গেমস। লটস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস আয়োজন করেছে এই বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ফেস্টিভ্যালের 10ম আসর চলবে 10 জানুয়ারি পর্যন্ত। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। দেশব্যাপী এই আয়োজনে থাকবে নানান রকম অ্যাক্টিভিটিস। প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস গ্রাহকদের জন্য নিয়মিতভাবে প্রতি বছরই এই বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল আয়োজন করবে বলে আশা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার সহ আকিজ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আন্দোলনকারীদের বিদেশি ভাড়াটে হিসেবে কটাক্ষ করেন তিনি। এদিকে শুক্রবার নতুন করে দেয়া এক্স বার্তা ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি অভিযোগ করেন
ইন্টারনেট ব্ল্যাক আউট করে বিক্ষোভকারীদের হত্যার পরিকল্পনা এঁকেছে খামেনি প্রশাসন। এটি বন্ধে দ্রুত ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এছাড়া বৃহস্পতিবার তার ডাকে সাড়া দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষোভকারীরা। এছাড়া ফার্স প্রদেশে ইরানের অভিজাত সশস্ত্র বাহিনীর প্রধান প্রয়াত কাসেম সোলাইমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে ইরান সরকার। এদিকে চলমান সহিংস বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলায় ট্রাম্পের নতুন সামরিক পদক্ষেপের লাগাম টানতে যুদ্ধ ক্ষমতা নিয়ে মার্কিন সিনেটে হওয়া ভোটে হেরেছে রিপাবলিকানরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ১০০ সদস্যের সিনেটে প্রস্তাবটি পাশের পক্ষে ভোট দেন রিপাবলিকান পার্টির ৫ সদস্য সহ ৫২ জন। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৭ সিনেটর। একজন রিপাবলিকান ভোটদানে বিরত ছিলেন। এই ভোটে যুক্তরাষ্ট্রের আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা ব্যাহত হবে দাবি করে এটিকে মূর্খতা বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন সিনেটের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভেনেজুয়েলা। স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার পর মুক্তি দেওয়া হচ্ছে ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের। মাদুরোকে যুক্তরাষ্ট্র ছেড়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সমর্থকদের। সিরিয়ার আলেপ্পোতে রক্তক্ষয়ী সংঘর্ষের ৪ দিনের মাথায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার ভোরে আলেপ্পোর ৩টি এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সরকারি সেনা ও কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন সংঘাতে বেসামরিক নাগরিক সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে লাখেরও বেশি বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। অভিবাসন বিরোধী অভিযানে মিনেসোটায় একজন নিহতের পর পোর্টল্যান্ডে ২ জন গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ করেছেন শত শত মানুষ। অন্যদিকে হিমশীতল বৃষ্টি আর তুষারপাত উপেক্ষা করে মিনেপোলিসের রাস্তায় আইসিই আউট, নো জাস্টিস নো পিস লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করেন হাজারো বিক্ষোভকারী। ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী সমাবেশ হয়েছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনেও। বুধবার মিনেসোটা শহরের মিনেপোলিসে অভিবাসন এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে উত্তেজনা বিরাজ করছে। তবে আত্মরক্ষায় গুলি চালানো হয়েছে দাবি ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত চুক্তিতে সইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া ইউক্রেনের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নতির নথি নিয়েও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে আলোচনা এগিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এমনকি রুশ বিমান হামলার সতর্কতা মেনে চলতে এবং ইউক্রেনীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট। We need a practical mechanism that will allow this. It's very important that Ukraine is among the priorities of the cyber strengthening our defense together. All of these works. New package is being. তীব্র তুষার ঝড়ে যুক্তরাজ্যে বিপর্যস্ত জনজীবন। অনেক স্থানে জারি রয়েছে রেড ও অ্যাম্বার সতর্কতা। বার্মিংহাম, মিডল্যান্ডস, ওয়েলস, উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিভিন্ন স্থানে ১০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। পাহাড়ি অঞ্চলে এর পরিমাণ আরও বেশি। বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়ক, আবাসিক এলাকা ও মোটরওয়েতে যান চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্ঘটনার ঝুঁকিতে কিছু রুট সাময়িকভাবে বন্ধ করেছে পুলিশ। এছাড়া অনেক স্থানে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ভারী তুষারপাতের কারণে ফ্লাইট বিঘ্নিত হয়েছে বার্মিংহামে। এদিকে লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের আগে ভাগেই ফ্লাইটের তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে। এবার খেলার প্রসঙ্গ।
তামিম ইকবাল আর বিসিবি পরিচালক নাজমুলের সাম্প্রতিক মন্তব্যে সরগরম ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপের আগে এমন মতবিরোধ দলের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের জাতীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তামিমের প্রতি আরও সম্মান প্রত্যাশার পাশাপাশি সব ছাপিয়ে বিশ্বকাপে দলের ভালো করার বিষয়ে আশাবাদী তিনি। এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম যিনি কিনা আবার আমাদের অভিভাবক, এটা আসলে গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না, আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট আরও ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে, বাট আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। এই ব্যাপারটা আমি বলবো যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে। এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেলে জানি না, বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো, আসলে কি ওয়েতে কন্ট্রোল করা যেত এই সম্পর্কে আমার আইডিয়া নাই। স্টিল আমি বলবো তারপরে ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওইখানে চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা দলের হয়ে ভালো করতে পারি। টি-20 বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি। এদিকে চলমান বিপিএলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই ফর্মে নেই। তবে এসব নিয়ে ভাবছেন না ক্রিকেটার মাহিদী হাসান, বরং সতীর্থদের নিয়ে আশাবাদী এই অলরাউন্ডার। এছাড়া ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে চলমান অনিশ্চয়তা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। দিন শেষে আপনার ওয়ার্ল্ড কাপের একটা জায়গায় ব্যাটসম্যানদের পারফর্ম করাটা ইম্পর্টেন্ট এবং ফর্মে থাকাটাও ইম্পর্টেন্ট। আশা করি তারা রাইট টাইমে রাইট জায়গায় জ্বলে উঠবে। অনিশ্চয়তা এটা তো আসলে ম্যানেজমেন্টের বিষয়, অফিসিয়ালদের বিষয়। এটাতে প্লেয়ারদের কোনো নাই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়ার অবশ্যই যাবে খেলতে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ার ডাউট আছে। তামিমকে নিয়ে বোর্ড কর্তার মন্তব্য বেফাঁস। নিজেদের অক্ষমতা ঢাকতেই পরিচালকরা এমন আচরণ করছেন বলে মনে করছেন সাবেক বিসিবি পরিচালক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। এমন মন্তব্য বিসিবিকেই বিপদে ফেলবে বলে মত তার। বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসিকে দ্বিতীয়বার মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এক পরিচালককে উদ্ধৃত করে এমন দাবি করেছে ভারতের গণমাধ্যম। বৃহস্পতিবার পাঠানো সেই চিঠিতে আইসিসিকে আরও একবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বিসিবি। আইসিসির পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে বিসিবি দ্বিতীয় দফায় এই চিঠি দেয়। বিসিবির এই পরিচালক ভারতের গণমাধ্যমকে জানান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পরেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করে বিসিবি, আর তাতে আইসিসিকে আরও সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। সেই সঙ্গে চিঠিতে আরও একবার শ্রীলঙ্কায় ম্যাচ নেয়ার আবেদনও করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের কাছে পাঠানো এক শোক বার্তায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তি। দেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও মন্তব্য করেন ফিফা সভাপতি। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ইনফান্তিনো বাংলাদেশ সরকার, বাফুফে এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে গত 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।